বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গুয়াহাটি ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের রবিবার শুরু ডার্বি ম্যাচ 1-1 গোলে শেষ হয়েছে। ড্র হওয়ার কারণে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গলকে খেতাব তুলে নিতে আগামী ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রথম পর্ব গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই প্রধানের ফুটবলাররা দাপটের সঙ্গে খেলতে থাকেন। খেলার 85 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের লালরেন টিকা গোল করে দলকে এগিয়ে দেন। 4 মিনিটের মধ্যেই মোহনবাগানের জেসন কামিন্স বল গোলের জালে জড়িয়ে দিয়ে খেলার সমতা ফেরান। খেলা প্রায় শেষ সময় লাল হলুদের লালরেন টিকা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। রাজ্যে পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন সাজে সেজে উঠছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। আইএসএল ফুটবল ডার্বি ম্যাচে আগে ক্রীড়াঙ্গনের প্রবেশদ্বারের সামনে যে বিশ্ব বাংলার লোগো ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন থেকে শোভা পাবে অশোক স্তম্ভ। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের সামনে অঙ্গীকারবদ্ধ হয়ে ফুটবলাররা মাঠে নামবেন লড়াই করার জন্য। ভারতের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে প্রতীকী ফুটবলের স্ট্যাচু শোভা পেত। সেই স্ট্যাচুটিও কিছুদিনের মধ্যেই সরিয়ে ফেলা হবে। মুম্বাই সিটি এফসির কাছে হেরে আগেই এবারে আইএসএল এ অবনমনের আওতায় পড়েছে মহামারান স্পোর্টিং। ফলে আগামীকাল লিগের শেষ ম্যাচ কার্যত নিয়ম রক্ষা সাদা কালো ব্রিগেডের জন্য। যদিও অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে নামার আগে বেশ আত্মবিশ্বাস শোনালো মহামারান কোচ মেহরাজউদ্দিন ওয়াদুকে। মৌসুমের শুরু থেকে নানা সমস্যায় ভুগছে দল, তা সত্ত্বেও সীমিত সামর্থ্য নিয়ে যেভাবে ফুটবলাররা ম্যাচের পর ম্যাচ লড়াই চালিয়েছেন তার বিশেষ প্রশংসা করলেন তিনি। পাশাপাশি জানালেন অতীত ভুলে শেষ ম্যাচ জয় দিয়ে এই মৌসুম শেষ করতে চান তিনি। ক্রিকেটের ডায়েরি বাংলা পরবর্তী কোচ কে? শন টেক থেকে শুরু করে ওয়াসিম জাফরের মতো প্রাক্তনরা আবেদন করেছিলেন। শোনা যাচ্ছে শেষ পর্যন্ত কয়েকজনের নাম শর্টলিস্টেড। যে তালিকায় অস্ট্রেলিয়া প্রাক্তন পেসার টেটো আছেন। অনেকে বলছেন বিদেশি কোচ নিয়ে এসে সেবি চমক দিতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তবে কোচ হওয়ার দৌড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে লক্ষ্মীরতন শুক্লা। গত কয়েক বছর তিনি বাংলা কোচের দায়িত্বে ছিলেন। লক্ষ্মী কোচিং এ বাংলার পারফরমেন্স বেশ ভালো। টিম দুবার সেমিফাইনালে উঠেছে, একবার ফাইনালে। সিএবির একাংশ চাইছে লক্ষ্মীকেই ফের কোচ করতে। সিএবি সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে আগামী মরশুমেও বাংলার কোচের দায়িত্বে লক্ষ্মীকেই দেখতে পাওয়া যাবে। টি-20 ক্রিকেটের ইতিহাসে নজির আইপিএলে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স ম্যাচে দু দলের 6 ব্যাটার বিলে গড়লেন। বিশ্ব রেকর্ডে সাক্ষী থাকলো কলকাতার ইডেন গার্ডেন্স। টি-20 ম্যাচ খেলা হয়েছে 16,776টি। এতগুলো ম্যাচের মধ্যে মাত্র একটিতেই 6 জন ব্যাটার অর্ধশতরান করেছেন। কেকেআরের পক্ষে অর্ধশতরান করেছেন ফিন অ্যাডেল, অঙ্কুশ রঘুবংশী এবং ক্যামেরন গ্রিন। অন্যদিকে গুজরাটের পক্ষে অর্ধশতরান করেছেন সাই সুদর্শন, শুভমান গিল এবং জশ বাটলার। এই ম্যাচে একটি ব্যক্তিগত নজির গড়েছেন সুদর্শন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 80টির কম টি-20 ইনিংস খেলে 3000 রানের মাইলফলক স্পর্শ করেছেন। টি-20 ক্রিকেটে 78তম ইনিংসে 3000 রান পূর্ণ করলেন। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন ফাতিমা। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে 50 রান পূর্ণ করেন ফাতিমা। জিম্বাবুয়ের বিরুদ্ধে 15 বলে 50 করে বিশ্ব রেকর্ড গড়লেন ফাতিমা। এর আগে বিশ্বের কোন মহিলা ক্রিকেটার 20 ওভারের ক্রিকেটে এত কম বলে অর্ধশতরান করতে পারেনি। সোফি ডিভাইন, ফোবেল লিচফিল্ড এবং রিচা ঘোষ 18 বলে অর্ধশতরান করেছিলেন। আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করেছেন বৈভব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 21 বলে 46 রান করেছেন। 5টি 4 এবং 3টি ছক্কা মেরেছে বৈভব। এই মৌসুমে 12টি ইনিংসে 43টি ছক্কা মেরেছেন রাজস্থানের ব্যাটার। এটা একটা রেকর্ড। আইপিএল শেষ হওয়ার পর বিশ্রামের অবকাশ নেই। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত, তারপর হবে 3টি একদিনের আন্তর্জাতিক। ঘরের মাঠে এই সিরিজের জন্য 19 মে ভারতের দল বেছে নেবেন অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটি। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি চলতি মৌসুমে দ্বিতীয় ঘরোয়া খেতাব জিতল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের ফাইনালে তারা 1-0 গোলে হারিয়ে দিল চেলসিকে। 72 মিনিটের ম্যাচের একমাত্র গোল আঁতোয়া সেভেনিয়ার। এদিকে হ্যারি কেনের হ্যাটট্রিকে ঘরোয়া বুন্দেসলিগায় 94টি ম্যাচে 98টি গোল।
সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি। রিয়াল মাদ্রিদের দ্বিতীয়বারের জন্য কোচ হতে চলেছেন প্রখ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহো। রিয়াল কর্তাদের সঙ্গে মরিনহোর কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই মরিনহোর সঙ্গে রিয়ালের চুক্তির বিষয়টি ঘোষণা করা হবে। রিয়ালের বর্তমান কোচ আলভারো আরবেলার পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট ছিলেন না রিয়াল কর্তারা। দল চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, ঘরোয়া লিগেও হাতছাড়া হয়েছে। তার উপর দলের অভ্যন্তরেই তৈরি হয়েছে বিতর্ক। ড্রেসিং রুমের ভিতরে হাতাহাতি করে জরিমানা কবলে পড়েছে দুই তারকা ফেডরিকো ভালভার্দে এবং অরলিয়ানিস চুয়ামেনি। এই মুহূর্তে মরিনহো পর্তুগালের ক্লাব বেনফিকার কোচের পদে রয়েছেন। হতাশায় ভেঙে পড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে হারের পর চোখের জল ধরে রাখতে পারলেন না CR7। পদক নিতেও রাজি হলেন না সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের অধিনায়ক। ফাইনালে ওসাকা 1-0 গোলের ব্যবধানে জিতেছে। রেফারি খেলা শেষের বাঁশি বাজানোর পর আল নাসেরের ফুটবলাররা মাঠের মাঝে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। তারা যেন হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছেন হতাশায়। সতীর্থরা দাঁড়িয়ে থাকলেও ধীর পায়ে বেঞ্চের দিকে হেঁটে যান রোনাল্ডো। তার মুখে তখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট। সময় যত এগিয়ে আসছে, ফিফা বিশ্বকাপের উত্তেজনা ততই যেন বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে ফুটবলাররাও ইতিমধ্যে শেষ মুহূর্তে প্রস্তুতিও গ্রহণ করছেন। তবে এই ফুটবলারদের মধ্যে আলাদা করে নজর কাড়ছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের একেবারে সাহায্যে দাঁড়িয়ে যেভাবে ইন্টার মিয়ামির প্রত্যেকটা ম্যাচে আগুনে পারফরমেন্স করছেন তা দেখে রীতিমতো উল্লসিত আর্জেন্টিনা। গোলাপি বাহিনী 2-0 গোলে জয়লাভ করেছে। ম্যাচের 31 মিনিটে মেসি প্রথম গোলটি করেন। এরপর 42 মিনিটে করলেন দুর্দান্ত একটি অ্যাসিস্ট। আর সেই অ্যাসিস্টের সুবাদেই মেক্সিকান ফরওয়ার্ড এরমান বর্তরম পোর্টল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। নিউ স্টেডিয়ামে এই প্রথম জয়লাভ করল ইন্টার মিয়ামি। ফের নিজেদের গড়া নজির ভাঙলেন কিংবদন্তি পর্বতারোহী ক্যামি রিতা শেরোপা ওরফে দ্য এভারেস্ট ম্যান এবং লপ্পা শেরোপা। এভারেস্ট জয়ের ইতিহাসে আবারও নতুন অধ্যায় লিখলেন তারা। 17 মে 2026 রোববারের সকালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 32তম বারের মতো সফলভাবে আরোহণ করে নিজস্ব রেকর্ড ভাঙলেন কামি রিতা। অন্যদিকে 11তম বারের মতো বিশ্বের প্রথম মহিলা হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছে নজির গড়লেন লাকপা শেরপা। আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা শুরু করেছে শক্তিশালী দেশগুলো, যার মধ্যে রয়েছে এশিয়ার অন্যতম সম্ভাবনা দল জাপানও। গতবারের মতো এবারেও ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চে চমক দেখানোর স্বপ্নে বিভোর তারা। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন ও জার্মানির মতো দলকে হারিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল সামুরাইরা। তবে এবার চোটের কারণে দলে জায়গা হয়নি দুই গুরুত্বপূর্ণ উইঙ্গার কাউরো মিতোমা এবং তাকুমি মিনামিনোর। তবুও স্বস্তির খবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ওয়াতুরা এন্ডো। এছাড়াও তাকাহিরো তোমিয়াসু এবং তাকাফুসো কুবেরের মতো তারকাও রয়েছে বিশ্বকাপে ঘোষিত স্কোয়াডে। আমেরিকার মাটিতে ইরান ফুটবল বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ধীরে ধীরে কাটছে। ইরানে খেলার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফার সচিব মাতিয়াস গ্রাফতাম। দুপক্ষই জানিয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠকের পর গ্রাফতাম বলেছেন, খুব ভালো বৈঠক হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। ইরানের ফুটবল সংস্থার সঙ্গে আমাদের গঠনমূলক কথা হয়েছে। আমার মনে হয় আমরা বিশ্বকাপে ইরানকে দেখতে পাবো। তবে এখনো কিছু বিষয়ে আমাদের আলোচনা বাকি। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দেশের সঙ্গে এই আলোচনা হয়ে থাকে। থাইল্যান্ড ওপেনের ফাইনালে স্বপ্নভঙ্গ হল ভারতের তারকা ডাবলস জুটি সাত্বিক চিরাগ শেঠির। তারা খেতাবি লড়াইয়ে স্ট্রেট গেমে 12-21, 23-25 পয়েন্টে হেরে যান ইন্দোনেশিয়ার জুটি লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্টিন জুটির কাছে। রাজ্যে পালাবদল ঘটতেই বদলে গেছে সমীকরণ। সরকারের বদলে এবার হিসেব নিকেশের পালা শুরু করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পর 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের পালাবদলের পরে নিজের ফেসবুক হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছিলেন তিনি। গত বছরের 13 ডিসেম্বর যুব ভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির গোট টু ফ্লপ হওয়া এবং তার জেরে পুলিশি হেফাজত নিয়ে সরাসরি সেই সময় শাসক দল ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলেছেন। 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন শতদ্রু দত্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন 40 বছর আগে একেবারে ছোটদের নিয়ে টেবিল টেনিস প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। লক্ষ্য ছিল আগামী দিনে বাংলার খেলোয়াড়দের উপহার দেওয়া। বিটিটিএ অবলুপ্ত হয়ে গেলেও সেই শিবির এখনো চলছে কলকাতার জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পরিচালনায়। এই শিবিরের আয়োজনে অগ্রণী ভূমিকা নেন বিটিটিএ প্রাক্তন সচিব রবি চ্যাটার্জি। 1 মাস ব্যাপী এই শিবিরের সূচনা হয় গত শুক্রবার সিএলটিস অডিটোরিয়ামে। শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় সৌরভ চক্রবর্তী ও অনিন্দিতা চক্রবর্তী। থেকে 12 বছর বয়সী 75 জন ছেলেমেয়ে অংশ নিয়েছে। প্রত্যাশিতভাবেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক রবিবাসর ডার্বিতে ম্যাচ দেখতে যুব ভারতীতে হাজির ছিলেন। ম্যাচ শেষে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে পাশে নিয়ে তিনি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন। চলুন শুনে যাক তিনি কি বলেন। সবকিছু মেজাগার হয়ে গিয়েছে এবং সেটা আমাদের জন্য একটা কালো অধ্যায়, লজ্জাজনক অধ্যায়। এবং আমি প্রথম মন্ত্রণালয়ে বসেই সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘটনার পেছনে যারা কুচক্রীরা যারা জড়িত রয়েছে, যাদের কারণে এই ধরনের সাবোটেজ হয়েছে, যাদের কারণে বাংলার মাথাকে
নিচু করতে হয়েছে। বাংলার সাধারণ মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে। তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। তাদের জন্য উপযুক্ত তারা যেরকম কাজ করেছে তাদের সেই কাজের জন্য সমান মাপের সাজা হবে নিশ্চিতভাবে। তিনি খেলেছেন যে লোকটা ডার্বিতে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে, মোহনবাগানের হয়ে খেলেছে, যে লোকটা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে, যে এখন আইএফএর প্রেসিডেন্ট, তাকে আমার পাশে দাঁড়িয়ে আছে এআইএফ। তো যে সারা ভারতবর্ষের ফুটবলের প্রতিনিধিত্ব করছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা ফুটবলের কোথায় আমাদের কে কোথায় গুরুত্ব দিতে হবে? খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।